সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নেই সুকুমার রায়ের আবোল তাবোলের বুঝিয়ে বলা। এখন এই বুঝিয়ে বলা নিয়েই রাজনীতিতে যত ধুন্ধুমার। সিএ মানে সংশোধিত নাগরিকত্ব আইনটা মানুষকে কে ঠিক বোঝাচ্ছেন আর কে ভুল বোঝাচ্ছেন সেই নিয়ে যত তরজা। আর সেই তরজা নিয়ে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। সিএ এর আবেদন করলেই বাতিল হবে নাগরিকত্ব, হয়ে যাবেন অনুপ্রবেশকারী, সম্পত্তি কেড়ে নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। মিথ্যে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, পাল্টা আক্রমণে সুকান্ত শুভেন্দু। লোকসভা ভোটে কোন দিকে গড়াবে এই সিএএ জল? দ্বিতীয় প্রশ্ন। সিএ এর আওতায় এলে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় রেশনের মতো সরকারি প্রকল্পের সুবিধে মিলবে না, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা দিতে পারবেন না বুঝিয়ে আগেই বাহানা, পাল্টা বিজেপি। কাকে বিশ্বাস করবেন মানুষ? তৃতীয় প্রশ্ন। সিএএ লাগুর প্রতিবাদে কাল শিলিগুড়িতে পথে নামছেন মমতা। কারো নাগরিকত্ব চলে গেলে নাক দেব, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। ভোটের আগে তৃণমূল বিজেপির সংঘাতকে সপ্তমে তুলবে এই সিএএ ইস্যু। চতুর্থ প্রশ্ন। উৎসবের মেজাজে মতুয়ারা, রাজ্যের অন্তত 10 থেকে 12টা লোকসভা আসনে সরাসরি প্রভাব ফেলবে সিএএ, দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। 2টো আসনে জেতার জন্য ভাঁওতা, বললেন তৃণমূল নেত্রী। ভোটে কত বড় ফ্যাক্টর হবে সিএএ? পঞ্চম প্রশ্ন। অর্জুন সিং এর অফিস থেকে 7 সকালে সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। লাগানো হলো প্রধানমন্ত্রীর ছবি। বরানগর বিধানসভার উপনির্বাচনে জিতলে মন্ত্রিত্বের প্রস্তাব তৃণমূলের। ললিপপ বলে শটান খারিজ অর্জুন সিং এর। ব্যারাকপুরের সাংসদের বিজেপিতে ফেরা কি শুধুই সময়ের অপেক্ষা? ষষ্ঠ প্রশ্ন। ভিন রাজ্য থেকে খেলোয়াড় এনে অধীর চৌধুরীকে হারানো যাবে না, ইউসুফ পাঠানের প্রার্থীপদের বিরোধিতায় মুখ খুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দিলেন নির্দল হয়ে ভোটে লড়ার হুঁশিয়ারি। দলের বিধায়কের হুমকিতে বহরমপুরে সংকটে শাসক। তবে শুরুতেই আপনাদের দেখাবো সিএএ নিয়ে আজ কি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, আর তার পাল্টা আক্রমণে ঠিক কি বলছে বিজেপি। দেখুন। এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন, ভোটের আগে কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সিএ এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী হাওয়া গরম করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য এগুলো করছে। প্রায় 4.5 বছর পর ভোটের মুখে সিএএ কার্যকরী করেছে মোদী সরকার, আর এর প্রভাব নিয়েই এক ব্যাখ্যা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে বিজেপি। আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার। কোন কোন লোককে তার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাক দিয়ে মানিকতলা অবধি চলে যাব। নাগরিকত্ব আইন নিয়ে নির্বাচনের বাজারে বিজেপি, আর সেটাকে সামনে রেখে নির্বাচনের বাজারে মমতা ব্যানার্জি, এই দুই দল এর আগেও রাজনীতি করেছে। 2021 সালের ভোটে, আজ লোকসভা ভোটের আগে আবার সেই নাগরিক আইন আর এনআরসি রাজনীতি এই বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে। লোকসভা ভোটের আগে সিএএ ইস্যুতে বাকযুদ্ধের পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। আশাবুল হোসেন, মুন্না আগরওয়াল ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে ব্যাপারটা খুব সিরিয়াস। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, কোনো রাজনৈতিক জনসভার মঞ্চ থেকে নয়, একেবারে হাবড়ার সরকারি প্রশাসনিক সভা থেকে বলছেন, বারবার বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। আবার বলছি, আমি শুরুতেই ডক্টর শান্তনু সেন আছেন, শুধু প্রশ্ন নয়, তাকে আরেকটা জিনিসও দেব, একটু যদি পাস করে দেন। আমি এই জন্য শান্তনুদাকে এটা দিচ্ছি, তার কারণ বিষয়টা শান্তনুদা নিঃসন্দেহে বুঝিয়ে দেবেন। যেটা দিলাম তার ভেতরে বিলটা আছে, 5 পাতার বিল, যেটা গত 4.5 বছর ধরে আমরা পড়ছি। মোটামুটি রাজ্যের মানুষের, সচেতন মানুষের মুখস্থ হয়ে গেছে, এবং
পরবর্তীকালে প্রকাশিত নোটিফিকেশন তার যাবতীয় ফর্ম আছে। শান্তনুদা নিঃসন্দেহে যেটা বুঝিয়ে দেবেন, কারণ আমরা সব বুঝতে চাইছি, তার কারণ ভীষণ, আবার বলছি, মুখ্যমন্ত্রী বলছেন এবং অত্যন্ত সিরিয়াস নাগরিকত্বের প্রশ্ন। কি বোঝাবেন শান্তনুদা? এক, যে সিএ এর সঙ্গে এনআরসির কী সম্পর্ক? দুই, সিএ এর সঙ্গে সব সম্পত্তি কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার সম্পর্কটা ঠিক কীরকম? তিন, সিএ নাগরিকত্ব প্রদানের, এই পড়ে অন্তত বিলটা যা বোঝা যাচ্ছে, নাগরিকত্ব চলে যাওয়ার সঙ্গে সিএ এর কী সম্পর্ক? চার, সিএ এর সঙ্গে সরকারি প্রকল্প পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা সত্যি মুখ্যমন্ত্রী বলছেন, সুতরাং আমাদেরও বুঝে নিতে হবে। পাঁচ হচ্ছে যে সিএ এর সাইটে অ্যাপ্লাই করার পর যে কেন্দ্র বা রাজ্যের প্রকল্পগুলো সাধারণ মানুষ যা সুবিধে পান, রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী হতে পারে, সবুজ সাথী হতে পারে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যাবতীয় প্রকল্প, কেন্দ্রের ক্ষেত্রে উজালা, রেশন, আবাস যোজনা, সত্যি সত্যি সেগুলো বন্ধ হয়ে যাবে কিনা। এবং ছয়, সিএ সঙ্গে রাজ্য মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্যাটেগরিক্যালি বলেছেন যে বাবার বার্থ সার্টিফিকেট দেখতে চাওয়া হবে। আমি বলছি সিএ যে বিল বা যা নোটিফিকেশান তার সঙ্গে বাবার বার্থ সার্টিফিকেট চাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, নাকি এই প্রত্যেকটা জিনিস শান্তনুদা যে ভোটের মুখে, ঠিক যেমন ভোটের মুখে বিজেপি এনেছে, কালকে এ নিয়ে আমরা শো করেছি যে কেন হঠাৎ 11ই মার্চ নিয়ে এলো বিজেপি, সেটা যেমন ভোটের মুখে, এই পাল্টা আক্রমণটাও নয়তো বুঝতে হবে যে ভোটের মুখে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল ভয় দেখাচ্ছে। সুমনবাবু, আমি প্রথমেই আপনাকে বলি, আমরা যতদূর জানি আপনি এবিপি হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আপনি যদি কালকে আপনার প্রোপাইটারের কাছে নতুন করে অ্যাপ্লাই করেন যে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চাই, তার মানে কি আপনি এতদিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন না? নাম্বার ওয়ান। ঠিক তেমনি যদি কেউ আজকে অ্যাপ্লাই করে যে আমি সিটিজেনশিপ পেতে চাই, তার মানে প্রমাণ হয় সে এতদিন সিটিজেন নয়। তাহলে সে যদি সিটিজেন না হয়, তাহলে তার ভোটে প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছে, হোম মিনিস্টার নির্বাচিত হয়েছে, বা আমাদের রাজ্যে সিএম নির্বাচিত হয়েছে, তাহলে সেগুলো সব অবৈধ। ঠিক এইখানে আপনার প্রশ্নটার মধ্যে রাজনৈতিক এক ব্যক্তিত্ব, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ঘটনাচক্রে আজকের উত্তর দিয়েছেন শান্তনুদা, আপনার কাছে তার উত্তরটা চাইব। শান্তনু ঠাকুর বলছেন যে এই রকম নাকি 50 লক্ষ মানুষ আছে যাদের কাছে এই বৈধ পরিচয়পত্র নেই, অথচ যারা 1971 সাল থেকে 2014 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢুকেছেন। আশা করবো আপনি আমাকে এক্সট্রা টাইম দেবেন। অবশ্যই। আমি আপনাকে শান্তনু ঠাকুরের কথা বলেন, উনি নিজে কি বলেন নিজে জানেন? কিছুদিন আগে দেখেছেন সকালে একরকম কথা বলে, কদিন পরে সকাল কথা ফিরিয়ে নেন। আপনি আমাকে বলুন, এই যে বিলটা আপনি আমায় দিলেন, সৌভাগ্যবশত এই বিলটা যে দেখুন পার্লামেন্টে বুলডোজ করে পাস করা হয়, আই রিপিট, কারণ বিগত 4 বছরে 240টা বিল পার্লামেন্টে পাস হয়েছে এবং অ্যাভারেজ এক একটা বিল পাস করতে টাইম লেগেছে 2 থেকে 3 মিনিট। সিলেক্ট কমিটিতে পাঠানো, স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো, সেগুলো তোয়াক্কা তো করেই না তারা, কারণ আমি নিজে পার্লামেন্টে থেকে তার সাক্ষী হয়ে এসেছি। এই বিলটা যখন পাস হয়, আপনি আমাকে বলুন 2019 সালের 12ই ডিসেম্বর, নর্মাল কোর্সে 6 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা 2020 সালে জুন মাসের মধ্যে, তা না করে 2024-এর আজকে মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত তারা 9 বার এক্সটেনশন চেয়েছে শুধু রুল ফ্রেম করার জন্য। আপনার এই বিলে এই পর্যন্ত না, আপনার সঙ্গে আমি একমত, এবং আপনি যদি কালকে টেলিভিশন দেখে থাকেন তো এই নিয়ে একটা গোটা অনুষ্ঠান আমি করেছি। কিন্তু আমার প্রশ্নটা তা নয়, আমার প্রশ্নটা হচ্ছে যে আফটার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তখন রাষ্ট্রপতি ছিলেন মাননীয় রামনাথ কোবিন্দ সাহেব, তাঁর সই হওয়ার পর, কবে সই করলেন? 2019-এর 12ই সেপ্টেম্বর। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে এই সিএএ রুলটা কেন্দ্রীয় সরকার যেটা ঘোষণা করেছে এটা আদৌ বৈধ কিনা আমার সন্দেহ আছে। আইনে তো এর কোনো সংস্থান দেখতে পাচ্ছি না দাদা। গতকাল যেটা গেজেট নোটিফিকেশন হয়েছে, আপনি যদি ভালো করে পড়ে দেখেন, আপনাকে তারও কপি দিয়েছি, সেখানে লেখা রয়েছে টু বি, মানে এখনো কিন্তু হয়নি, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা দিলেন তার এই পেজে 8 নম্বর আমি দর্শকদের দেখাতে বলবো, একটু জুম করে দেখান। আপনার দেওয়া জিনিসই আমি আপনাকে দেখাবো। প্লিজ স্পেসিফাই হুইচ অফ দ্য মাইনরিটি কমিটি ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান ইউ বিলং টু। আচ্ছা, আফগানিস্তান কি ভারতের বর্ডারের মধ্যে পড়ে? লাগোয়া নয়। তাহলে এটা যদি স্থান পায়, তাহলে কেন সেখানে শ্রীলঙ্কা লিখলো না, কেন সেখানে মায়ানমার লিখলো না? সেকেন্ডলি আমি আপনাকে বলি, স্পেসিফিক্যালি 6টা রিলিজিয়ানের কথা লেখা হচ্ছে, সেখানে ক্যাটাগরিক্যালি একটা রিলিজিয়ানকে কেন বাদ দেওয়া হলো? তার উত্তরটা আপনি কি দেবেন? তার উত্তরটা খুব পরিষ্কার। তার উত্তরটা দেখুন, ওই বিলে যে 3টে দেশের কথা আছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, সেইখানে সেটা সংখ্যালঘু প্রধান দেশ, ঠিক সেই কারণে।
ওখানে যদি আপনি যথার্থই বলছেন, ওখানে শ্রীলঙ্কা থাকলে তখন সেই প্রশ্ন উঠতো, কিন্তু এই বিলে সেই প্রশ্ন উঠতেই পারে না শান্তনুদা। এক নম্বর। দুই হচ্ছে, আমি এখনো কিন্তু আপনার কাছ থেকে যেটা আমি মূল প্রশ্ন, আপনি 6টা প্রশ্ন করলাম, একটারও উত্তর পেলাম না, যে সিএ এর সঙ্গে এই ডিটেনশন ক্যাম্প সম্পত্তি সম্পর্ক, সিএ এর সাথে এনআরসির সম্পর্ক আছে, এটা আমি বলছি না, এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে, আগে আমরা সিএ করব, নাগরিকত্ব দেবো, তারপর এনআরসি হবে, তারপর এনপিআর হবে। প্রধানমন্ত্রী চুপ থেকেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই কথা বলেছে। দ্বিতীয় প্রশ্ন, ডিটেনশন ক্যাম্প। আসামে তাকিয়ে দেখুন, 13 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে, তাদের কি অবস্থা আমি নিজে আসামে গিয়ে দেখেছি। তার সঙ্গে এনআরসি আপনি যথার্থ বলেছেন, সিএ এর কোনো সম্পর্ক নেই, আপনি ওটা পড়ে দেখবেন। দ্বিতীয়, আপনি বললেন যে আফগানিস্তান সীমান্তবর্তী নয়, মানে আমি আপনাকে ভারতের সঙ্গে আফগানিস্তানের বর্ডার আছে, আমি আপনাকে সরাসরি অন ক্যামেরা লাইভে কন্ট্রাডিক্ট করছি। আমি আপনাকে পরিষ্কার বলছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে যে সিএ হচ্ছে স্টেপ 1, সিএ এর পরে এনআরসি এনপিআর তারা করবে। এবং আসামে গিয়ে আপনি তাকিয়ে দেখুন সেখানকার কি অবস্থা। আজকে এই সিএ বিল ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 14 কে ভায়োলেট করে, আর্টিকেল 15 কে ভায়োলেট করে, এবং ভারতবর্ষের সংবিধানের, আমি আবার বলছি যে সইটা হয়ে যাওয়ার পর 2019-এর 12ই সেপ্টেম্বর লিগালি আপনি এটাকে সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু এবং গেছিলেন, এবং এই রুলকে কেন্দ্রীয় সরকার আদৌ যেটা ফ্রেম করেছে এটা বৈধ কিনা এ বলা, মানে সংবিধানের শপথ নিয়ে বলা যায় নাকি? দুই হচ্ছে, আই রিপিট, যে আফগানিস্তানের ভারতের খুব 1-2 কিলোমিটার নয়, 106 কিলোমিটার বর্ডার আছে শান্তনুদা। এবং আমি আপনাকে আমার উত্তরটা পেলাম না, আপনি যদি দয়া করে বলেন, আপনি যদি সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জন্য নতুন করে অ্যাপ্লাই করেন, তাহলে কি প্রমাণ হয় না যে আপনি এতদিন ভাইস? আমি সঙ্গে সঙ্গে এর উত্তর দিয়েছি। যদি শান্তনু ঠাকুর বলছে তিনি 50 লক্ষ বলেছেন, 5 লক্ষ হতে পারে, কিন্তু এটা তো তাদের জন্য নয়, এটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে বৈধ পরিচয়পত্র নেই, যারা আবার বলছি 1971 বৈধ পরিচয়পত্র ডেফিনিশন 1971-এর পরে ঢুকেছেন 2014 ডিসেম্বর পর্যন্ত। টাইম দিন। শান্তনু ঠাকুরের কথা অনুযায়ী যদি 50 লক্ষ হয়, আমি আপনাকে বলছি এটা এফেক্ট করবে 40 লক্ষ মানুষকে, যার মধ্যে 28 লক্ষ রয়েছে হিন্দু, 10 লক্ষ রয়েছে মুসলিম, এবং 2 লক্ষ রয়েছে বাইরে থেকে আসা মানুষ। কিন্তু তারা তো আবার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে যাদের আধার আছে, যারা ভোট দিয়েছেন, তাদের জন্য তো এটা নয়, তাদের ভোটে তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এর রাজনীতির পার্টগুলোর উত্তর তো আমার জানা নেই, প্রণয় রায় বলবেন, কিন্তু সেইখানে প্রণয়দার কাছে যাব আমি। আরেকটা প্রশ্ন, কালকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে 2019-এর ডিসেম্বরে আইন পাশ করালেন, 2024-এর 11ই মার্চ, 4.5 বছর, প্রায় 4.5 বছর পর সেটা কার্যকর হলো। আমি বলছি উত্তরটা কেন এটা হলো, প্রণয়দাও জানেন, আমিও জানি, এখানে সবাই জানেন, দর্শকরাও জানেন, সেটা হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। কারণটা রাজনৈতিক, উদ্দেশ্যটা পরিষ্কার, ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফায়দা তোলা। মানবেন? প্রথম তো হচ্ছে, দেখুন আপনি আগে যেটা দেখালেন, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, মমতা ব্যানার্জি বিভ্রান্ত করেন, মমতা ব্যানার্জি উস্কানি দেন, তার প্রমাণ যেদিন এটা আইন চালু হয়েছিল, এই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জেলায় ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, সম্পত্তি নষ্ট করা হয়েছিল, কিন্তু যারা করেছিল তারা কেউ অ্যারেস্ট হয়নি, তারা জেলে যায়নি। মমতা ব্যানার্জি আবার ওই রকম একটা চেষ্টা করছেন, ভোটের আগে মেরুকরণের চেষ্টা করছেন, মুসলমানদের এটা দেখানোর চেষ্টা করছেন যে আপনাদের নাগরিকত্ব চলে যাবে, আবার ওই 30% যে গরু দুধ দেয় তার লাত খাওয়া উচিত, তার ব্যবস্থা করছেন। কিন্তু এবার হয়তো আপনারা যে ভোটের আগে এটা কার্যকর করলেন সেটা মেরুকরণ নয়। আসছি আপনার ওখানে, শান্তনু বাবুকে আপনি ওখান থেকেই বলুন, আমার এখানে ওখানে ডকুমেন্টস গুলো দিয়েছেন, উনি কিন্তু আপনার উত্তর দিতে পারলেন না, আর না পারাটাই স্বাভাবিক। উনি আজকে যে কথাগুলো বলছেন আপনি শো করেছেন, যেদিন এই আইন সংসদে পাস হয় তৃণমূলের এমপিরা ওয়াকআউট করেছিল, তারা সংসদে ছিল না। আজকে স্টুডিওতে বসে যেটা বলছেন, উনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন সেটা রেকর্ডেড হতো, সেদিন তারা বলেননি কেন? এবার আসছে আপনার প্রশ্নের উত্তরে। দেখুন, এই আইন পাস হওয়ার পরে একাধিক পিএলআই হয়েছিল, এবং সারা দেশে যত পিএলআই হয়েছে সবগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সেটা নিয়ে চর্চা হয়েছে, তারপরে তারা রায় দিয়েছে এটা বৈধ আইন, এবং যে তার মধ্যে 2 বছর আপনার লকডাউন ছিল। তো এই যে বলছেন চার্জ ফ্রেমের জন্য, সবচেয়ে বড় কথা হলো যে মোদি গ্যারান্টি হচ্ছে এটাই, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের প্রতিশ্রুতি ছিল 2019-এ যখন আমরা নির্বাচনে গেছি, আমাদের ম্যানিফেস্টোতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিটা খুব স্বাভাবিক হতো যে কোভিডও আমি বাদ দিলাম,
যে 2024-এ না করে 2022-এ চালু করতে পারতেন। 2024-এ সাড়ে যখন চার আবার বছর হাত নির্বাচনে গুটিয়ে যাচ্ছি, বসেছিলেন দাদা। 2024-এ যখন আবার নির্বাচনে যাচ্ছি, আবার ম্যানিফেস্টো আনতে যাচ্ছি, আমরা ভারতবর্ষের মানুষকে এটা বলতে চাই, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম 5 বছরের মধ্যে আমরা প্রতিশ্রুতি করেছি, অর্থাৎ এবার যেটা প্রতিশ্রুতি দিচ্ছে আগামী 5 বছরের মধ্যে পূর্ণ করব, এইটা হচ্ছে মোদি আর গ্যারান্টি। কার্যকর কবে করছেন? এই মোদি ভোটের গ্যারান্টি দিনক্ষণ ঘোষণার 5 দিন আগে। 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, প্রায় 5 5 বছর বসে থেকে। 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 5 বছরের মধ্যে এই সরকার যখন আবার নির্বাচনে যাচ্ছে, তার মধ্যে মোদি গ্যারান্টি এটাই, আমরা যা প্রতিশ্রুতি দিই আমরা করে দেখাই। আর মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে, উস্কানি দেন, তাহলে তো তার প্রায় চেষ্টা তিনি একরকম করছেন। হচ্ছে যে দুপক্ষই দু ধরনের মেরুকরণ চাইছে। বাস্তব কি তাই বলছে? আমি শান্তনুদার কাছে আসবো, কিন্তু তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখব। মমতা ব্যানার্জিকে বলবো, মুখটা একটু সেলাই করে রাখুন, বেশি কথা আপনি বলবেন না। সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান। এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের, মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন। কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন। ডক্টর শান্তনু সেন। আমি দুটো উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা দিয়েছেন আবার দেখানো দরকার আছে। নিশ্চয়ই। এই পার্ট 1-এ দেখুন, অ্যাপ্লিক্যান্ট তার বাবার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিতে বলছে। অ্যাপ্লিক্যান্ট তার মায়ের বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিতে বলছে। আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমার বয়স 51 বছর বয়স, আমার বাবার বার্থ সার্টিফিকেট যদি দেখাতে বলে আমাকে ফাম্বল করতে হবে, আমাকে খুঁজতে হবে। আমি আপনার টাইমে ডিস্টার্ব করিনি। এবং গ্যারান্টির কথা বলছি। আপনি পাতাটা একবার বলবেন প্লিজ। হ্যাঁ, এখানে পাতা পেজ নাম্বার না না, মানে আপনি সেকেন্ড পেজ কি? অপশনাল আছে, অপশনাল। আমি ওইটা এক্স্যাক্টলি এটাই দেখছিলাম যে অপশনাল দিবেন না। হ্যাঁ। এক সেকেন্ড হচ্ছে, মোদির গ্যারান্টি কথা শুনলে না আস্তাবলের ঘোড়াগুলো খিলখিল করে আসে। 2014 সালে যে বছরে 2 কোটি চাকরি থেকে 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের ঢোকা থেকে, বিদেশ থেকে কালো টাকা আনা থেকে, মোদি কি গ্যারান্টি শুনে শুনে দেশের মানুষ ক্লান্ত হয়ে গেছে। সুতরাং এখন আর মোদির গ্যারান্টিতে চিরে ভিজবে না। মোদির ভাঁওতাবাজি দেশের মানুষ বুঝে গেছে। সেই জন্যে 73,000 কোটি টাকা পেট্রোল, ডিজেল এবং শুধু রান্নার গ্যাসের দাম বাড়িয়ে আয় করে নির্বাচনের আগে সস্তার গেমিং 100 টাকা কমিয়ে দেওয়া, এগুলো দেশের মানুষ বোঝে। এগুলো দেশের মানুষ বোঝে। আমরা বলছি দেশের মানুষের কাছে বিজেপির মুখোশটা খুলে গেছে। কিন্তু বিভ্রান্ত কেন করছে? কেন মানুষকে উস্কাচ্ছে? যেটা কিছু হয়নি। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, তাহলে নাগরিকত্ব কারার আইন। তাহলে যে অ্যাপ্লাই করছে তার মধ্যে প্রমাণ হচ্ছে সে নাগরিক নয়। যে নাগরিক সে অ্যাপ্লাই করবে কেন? কে বলেছে? আপনি বলুন তো, ভারতের নাগরিকত্ব কোন আইন দিয়ে প্রমাণিত হয়? সিটিজেনশিপ অ্যাক্টে কোথায় লেখা আছে আপনার কাছে ভোটার কার্ড থাকলে আপনি নাগরিক হবেন? আপনি বলুন, সিটিজেনশিপ অ্যাক্টে কোথায় লেখা আছে আপনার কাছে ভোটার কার্ড থাকলে আপনি নাগরিক হবেন? সিটিজেনশিপ অ্যাক্টে কোথায় লেখা আছে আপনি একবার ভোট দিলে আপনি নাগরিক হবেন? বলুন, আপনি তো এমপি, আপনি তো রাজ্যসভার এমপি, আপনি সিটিজেনশিপ অ্যাক্ট দেখান আমাকে। আপনি সিটিজেনশিপ অ্যাক্ট থেকে বলুন, এখানে লেখা আছে ভোটার কার্ড থাকলে আপনি নাগরিক হয়ে যাবেন। কিন্তু আমি বলছি শান্তনুদা, আপনি এখানে কিন্তু বাবার এবং মায়ের নামের কথা বলা আছে। আপনি বার্থ সার্টিফিকেট কোথায় পেলেন? আপনি দেখুন, ভাইট সার্টিফিকেট নাম্বার কিসের সার্টিফিকেটের আপনি দেখুন ভালো করে। মাই ফাদার্স ফুল নেম ইন সাচ অ্যান্ড সাচ, citizen of such and such, he was registered as a citizen of India under section কোনো সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কোনো ব্যাপারই নেই। সেলফ ডিক্লারেশন, বার্থ সার্টিফিকেট দেখাতে বলা হচ্ছে। কোথায় বলা হচ্ছে? আপনি ফর্ম হাতে নিয়ে কি করে বিভ্রান্ত করছেন? তো এটা সেলফ ডিক্লারেশন কার কাছে একজন বাবার নাম তো বলতেই হবে। আরে একজন এমপির কাছে বার্থ সার্টিফিকেটের কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন এখনো কিন্তু আমাদের চোখে পড়েনি। আমি দ্রুত এখানে আমার পরের প্রতিবেদন দেখাবো। সেটা হচ্ছে যে সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে তৃণমূল দাবি করছে, পাশাপাশি তার পাল্টা জবাব দিচ্ছে বিজেপি যে নাগরিকত্ব একেবারে, যেটা মূল আজকে আক্রমণের বিষয় ছিল মুখ্যমন্ত্রী, যে যারা এটা অ্যাপ্লাই করবেন তারা সরকারি সুবিধে পাবেন না। পরের প্রতিবেদন। তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না।
মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্য সাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না। মুখ্যমন্ত্রী টাকাই দিতে পারবেন না, আগে থেকে বলে রাখছে, সরকারটাই তো থাকবে না। কেউ সতর্ক করছেন, কেউ পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। সিএ নিয়ে দাবি পাল্টা দাবি ঘিরে এখন জোর তরজা, রাজনৈতিক বিভ্রান্তি। নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল। কি করে আবেদন করতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। आपकी नागरिकता आपका अधिकार। এর পাশাপাশি সিএ 2019 নামে একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। যারা 71-এর পরে এসেছেন উৎপীড়িত হয়ে এবং 14 সালের কাট অফ ডেট 31শে ডিসেম্বর, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন, এটা ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। কালকে যে সিএ রুল ড্রাফট করে ছাড়া হয়েছে সেখানে খালি 40 পাতার ফর্ম, ভিতরে কিচ্ছু নেই। এই ফর্ম নিয়ে আপনি কোথায় অ্যাপিল করবেন, আবেদন করবেন, কিচ্ছু নেই। আর একটা গাজরের মতো, জুমলার মতো। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানরা যদি এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। पाकिस्तान से और बांग्लादेश से अपना धर्म बचाने के लिए, अपना सम्मान बचाने के लिए इस देश में आए, उनको नागरिकता नहीं मिलती थी। अपने ही देश में वो नागरिकता के बगैर अपमानित होते थे। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख, ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने किया। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্ট ধর্ম। মায়ানমার, শ্রীলঙ্কা বাদ, ইসলাম ধর্মও বাদ। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। সব মিলিয়ে সিএ বিধি চালু হওয়ার পর তরজা সপ্তমে উঠেছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। রবীন্দ্রনাথবাবু, একটা লক্ষ্য করুন যে সিএ থেকে এনআরসিকে যুক্ত করে তৃণমূলের প্রচার কিন্তু শুরু হয়ে গেছে। ডিটেনশন ক্যাম্পের কথা খুব হালকা করে মুখ্যমন্ত্রী কালকে বলেছিলেন, আজকে আরও খানিকটা সুর চড়িয়েছেন এবং এই প্রচারকে নিঃসন্দেহে ভোট যত এগোবে সেটাই তুঙ্গে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন কিন্তু লক্ষ্য করুন সুর ক্রমশ চলছে, আক্রমণের তীক্ষ্ণতা, আক্রমণের ধার ক্রমশ বাড়ছে। আপনার মনে থাকবে দিল্লি থেকে কলকাতার পার্ক সার্কাসের স্লোগান উঠেছিল কাগজ নেহি দিখায়েঙ্গে। আজকে সোশ্যাল মিডিয়ায় সেই স্লোগান কিন্তু ফিরে ফিরে আসছে। অর্থাৎ আমি যদি একেবারে রাজনীতির দিক থেকে, তৃণমূলের দিক থেকে দেখি, অনিশ্চয়তার আবহ এর আগে একাধিক ভোটে তৃণমূল কংগ্রেসকে একেবারে স্পষ্ট ডিভিডেন্ড দিয়েছিল। আজকে আমার প্রশ্ন যে তৃণমূলকে আরও একবার এই যে আবহ, যে বিতর্ক, ডিভিডেন্ড দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখুন, আমাদের পলিটিক্যাল সায়েন্সে একটা থিওরি আছে, পলিটিক্স অফ ফিয়ার। হ্যাঁ, ভয়ের রাজনীতি খুব ডিভিডেন্ড দেয়। মানে আমি প্রথমে ভয় দেখালাম, তারপরে আমি হাত তুলে ধরলাম যে আমি আছি, সুতরাং তুমি আমার দিকে এসো। আপনি ভালো করে তাকিয়ে দেখুন যে নাগরিকের সঙ্গে সম্পর্ক, নাগরিক একটা আইডেন্টিটি, তাকে একটা সিকিউরিটি দেয়, নাগরিক লিগাল আইডেন্টিটি দেয় এবং অস্তিত্ব দেয় এবং একটা মানে কিছু বেনিফিটস পায়, স্টেট কিছু বেনিফিট রাষ্ট্রের কাছ থেকে নিঃসন্দেহে। এখন এই বেনিফিটসটা হঠাৎ করে একটা রাষ্ট্র, শুধু বেনিফিটস না, রাইটসও দেয়, আমার অধিকার। বেনিফিটস তো রাইট একটা বেনিফিট, রাইট ইজ অলসো এ বেনিফিট। কিন্তু এই বেনিফিটটা হঠাৎ করে রাষ্ট্রের কেন কেড়ে নিতে যাবে? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা তাহলে রাষ্ট্রের প্রতি একটা অসম্ভব, আমার যদি বাজে একটা মন না থাকে যে রাষ্ট্রগুলো সবসময় আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমি ভাববো না যে রাষ্ট্রটা কেড়ে নেবে। আপনি দেখুন না, কিন্তু এটা বায়বীয়, আপনার সঙ্গে আমি একমত নই। আমি যেই এটার সঙ্গে, আমি আবার বলছি, সিএ এর 5 পাতায় আমি কোথাও খুঁজে পাইনি এটা নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু আমি আপনাকে বাড়তি সময় দেব। কিন্তু যেই আপনি এটাকে ডিটেনশন ক্যাম্পের কথা বলবেন, ভারতবর্ষের আসামের ডিটেনশন ক্যাম্পের ছবি তৃণমূল দেখাতে পারে, সেইটার সঙ্গে অর্থাৎ এনআরসির সঙ্গে যোগ করলে একটা
কিন্তু অনিশ্চয়তার আবহাওয়া হবে। সত্যি মিথ্যে তো পরের কথা। ডিটেনশন ক্যাম্পটা হয়েছিল কেন? 71-এ 5টা প্রসেসে যাওয়া যায়, তার মধ্যে একটা প্রসেস ছিল 71-এর 25শে মার্চ, যেটা রাজীব গান্ধী আসাম অ্যাকর্ড করেছিলেন। 71-এর 25শে মার্চের আগে যারা এসছে তারাই একমাত্র রাষ্ট্র। তো এর মধ্যে এই যে 16 লক্ষ 18 লক্ষ যাই হোক হিন্দু, মুসলমানও তার মধ্যে আছে, তারা যে বাদ হয়ে গেল, তার কারণ হচ্ছে 71-এর পরে এসছে তারা। এখন এখানে যেটা বলা হচ্ছে যে এই যে হিন্দুদেরও করা কেড়ে নেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে, এটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই, কারণ এরা বাদ হয়ে গেছিল। তার কারণ হচ্ছে তারা 71-এর পরে এসছে এবং আইনি কোনো তাদের কাছে প্রতিকার নেই যে 71-এর পরে আসলে তাদেরকে কিভাবে ন্যাচারালাইজ করা হবে। এই ন্যাচারালাইজ করবার জন্য সুতরাং একদিক থেকে আমরা বলবো যে এইটা একটা অ্যাডেড হলো যে 5টা প্রসেস ছিল, তার মধ্যে এই আমি হাতে ধরেই আছি শিডিউল 3rd শিডিউলে 6D-তে এটা অ্যাড করে দেওয়া হলো। আপনি এবার দেখুন, এটা হচ্ছে ব্রডার একটা প্রশ্ন যদি এরা তুলতো, যেটা তৃণমূল যদি তুলতো, যেটা সেকুলার স্ট্রাকচারকে কতখানি করছে, তার জন্য কোর্ট আছে, অবশ্যই কোর্টের কাছে যেতে হবে। সে ডিওয়াইএফএ যাক, আইইউএমএল যাক, আবার গেছে জানো না, যেটা হচ্ছে আইইউএমএল গেছে এবং ডিওয়াইএফআই গেছে। আজকে 24 মানে 13 মার্চে তারা গেছে যে এইটা বাতিল করা, মানে এখন পর্যন্ত কোর্টের অর্ডার। সুতরাং এই যে জায়গাটা যদি আপনি দেখে নেন, তাহলে এটা তো শুধু ভয় দেখানো একটা। আপনি এবার সবকিছু ছেড়ে দিয়ে ভাবুন যে বাংলাদেশ ফিরিয়ে নেবে না, পাকিস্তান ফিরিয়ে নেবে না। আমি ধরে নিলাম 1.5 কোটি মুসলিম মানে সংখ্যালঘু যাদের নিয়ে কথা হচ্ছে, তাদেরকে নাগরিকত্ব থেকে বাতিল করে দেওয়া হলো। তাদেরকে কি করবে? ডিটেনশন ক্যাম্পে। তাহলে আমার দেশের, আচ্ছা শুনলাম, আমি 1.5 কোটি লোককে একটা রাষ্ট্র বসিয়ে খাওয়াবে, তাদের কোনো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে রাখবে না, তাদেরকে আমার টাকায় তাদের খাওয়াতে হবে, একটা বিরাট জেলখানা করে 1.5 কোটি লোককে রাখবে? এটা রাখা সম্ভব? একটা রাষ্ট্র কখনো এইরকম ভাবনা চিন্তা করতে পারে? বেশ, আপনি বলছেন সম্ভব কিনা, অর্থাৎ বাস্তবে সম্ভব কিনা। আমি বিশ্বনাথ দাকে ঠিক এখানে আসবো। রাজনীতি একদিকে বাস্তব, একদিকে পারসেপশন। আমি বলছি এইখানে সিএর, আপনি কালকেই খুব জোর গলায় বলেছিলেন যে সিএর মতো ইস্যু থেকে এই রাজ্যে সন্দেশখালির মতো ইস্যু নিঃসন্দেহে বিজেপির পক্ষে অনেক বেশি লাভজনক। কিন্তু আমি পাশাপাশি আরেকটা যুক্তি দেব, সেটা হচ্ছে একটা ভোটের ন্যারেটিভ তৈরি। একটা যদি ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজের একটা বাহু যদি থাকে যে 370 ধারা খারিজ, আরেকটা বাহু যদি রাম মন্দির নির্মাণ, আরেকটা যদি সিএ কার্যকর করা, আমি বলছি বিজেপি কোথাও একটা এই ন্যারেটিভ সেট করার কোনো লাভ এই রাজ্যে, আমি স্পেসিফিক্যালি এই রাজ্যের প্রশ্নে আসছি, পেতে পারে? একেবারেই পাবে না। বিজেপির বলা যায় যে নিজের কবর নিজের খুলল, এবং এই সিএ কার্যকারী হওয়ার ফলে সবচেয়ে বেশি যদি কোনো একটা রাজনৈতিক দলের ক্ষতি হয় তার নাম বিজেপি। এবং বিজেপি পশ্চিমবাংলার রাজনীতি যে বোঝে না, সিএ মানে নির্বাচনের আগে কার্যকারী করার মধ্য দিয়ে প্রমাণ করলো। খুব পরিষ্কার করে বলতে চাই যে আজকে সকাল থেকে আমার পরিচায়িকা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আমার কাছে কথা বারবার বলেছে, আচ্ছা দাদা আমাকে কি কিছু করতে হবে? আপনার অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার লোকরা, একাধিক লোক আমাকে জিজ্ঞেস করছে, দাদা আমাকেও কি কিছু করতে হবে? আতঙ্ক যে তৈরি হয়ে গেছে, সেই আতঙ্কেতেই বলা যায় তৃণমূল অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এইটাই বলবে যে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, সিএর জন্য মানে পাবে না, তুমি মানে কন্যাশ্রী পাবে না। আর বিজেপিকে উত্তর দিতে হবে, না পাবে পাবে পাবে। অর্থাৎ যে ন্যারেটিভটা মমতার বিরুদ্ধে বলতে পারতো সন্দেশখালিতে, আজকে বিজেপিকে ডিফেন্সিভ হয়ে মমতার প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে এনআরসি বলবে মমতা। রাজনীতি তো চলে মিথ্যের উপরে, সেটা বিজেপির নেতারাও মিথ্যে কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন। ফলে এই মিথ্যেটা মানে বলা যায় এটাকে প্রস্তুত আমরা বলি, ভালো ভাষায় প্রস্তুত নির্মাণ করে, ন্যারেটিভ নির্মাণ করে। ফলে আমি একটা ছোট্ট সিএ পেয়েছি, আমি ওটাকে এনআরসিতে রূপান্তরিত করব। কালকে স্টুডিওতে আপনাকে বলেছিলাম, আজকে আপনি প্রমাণ দেখলেন। ফলে রাজনীতির জায়গা থেকে যদি আপনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বলা যায় যে বেল আউট করবার সুযোগ দিল। মানে সন্দেশখালির ইস্যুতে মা বোনদের যখন ইজ্জত নিয়ে টানাটানি করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, তখন সেখান থেকে বেল আউট করার সুযোগ দিল অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং শান্তনু ঠাকুর। তার নিজের এত স্বার্থপর রাজনীতিবিদ, তার নিজের স্বার্থ রক্ষা করবার জন্য যেভাবে সিএটাকে কার্যকারী করলো, তার সিটটাকে রক্ষা করার জন্য এবং রানাঘাটের সিটটাকে রক্ষা করার জন্য পশ্চিমবাংলার বিজেপিকে কার্যত জলে ফেলে দিল এই শান্তনু ঠাকুরের মতন স্বার্থপর রাজনীতিবিদরা। আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে এর অভিঘাত কিন্তু ভয়ঙ্কর হবে। কেন আমি আপনাকে বলছি, শুধু মুসলিমরা নয়, কেন সকাল থেকে যেভাবে আমি দেখছি সাধারণ বাঙালি, হিন্দু বাঙালিদের মধ্যেও প্রশ্ন উঠছে, দাদা আমাকেও কি তাহলে অ্যাপ্লাই করতে হবে?
আমিও কি তাদের নাগরিকত্বের জন্য মানে দাবিদার? আমাকেও কি কি কাগজ লাগবে আমার? এই যে আতঙ্কের যে জায়গা তৈরি হয়েছে, নাগরিকরা কি আতঙ্ক পছন্দ করে না। আমি আপনাকে বারবার বলছি, নাগরিকরা এই আতঙ্ক পছন্দ করে না। বিজেপি এই রাজনীতিটাই বোঝে না। সোনাদা দেখুন, হ্যাঁ, বিশ্বনাথ দা স্বাধীন বিশ্লেষক, স্বাধীনভাবে বিশ্লেষণ করার নিঃসন্দেহে অধিকার আছে। আমরা তৃণমূল কংগ্রেস নই, ওনাকে আমরা তৃণমূলই বলবো না। কিন্তু ঘটনা হচ্ছে, এই যখন এই সিএ আইন চালু হয়নি তখনও নিয়মিত আপনার স্টুডিওতে আমি আসতাম, চালু হওয়ার পরে আসতাম। একটা সময় হতো এটা সম্ভব নয়, আজকে যে কথাগুলো বলছেন উনি বলতেন, যখন হয়ে গেল তখন বললো রুল ফ্রেম হবে না, এবং আজকে এটা বলছেন। আর বিজেপি কিভাবে কি রাজনীতি করবে, দেখুন, শুধু রাজনীতির জন্য বিজেপি রাজনীতি করে না। বিজেপি একটা আদর্শ নিয়ে চলে। আজকে লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, আপনারা আজকে একটা আইন নিয়ে কথা বলছেন, ফরেনার্স অ্যাক্ট নিয়ে কেন আলোচনা করছেন না? আমাদের দেশের ফরেনার্স অ্যাক্ট বলছে, ফরেনার্স অ্যাক্ট বলছে যদি এটা কিছু আমি প্রণয়দার সাথে 100% মানে একমত যে বিজেপি আদর্শের জন্য রাজনীতি করে। এবং কালকে জিষ্ণুদা ছিলেন, জিষ্ণুদাও আমাদেরকে পার্সোনালি বলছিলেন যে দেখুন, আমরা তো আদর্শগত জায়গা থেকে করি, আপনারা পাওয়ার আমি বলছি এত ফেভারেবল কন্ডিশন এবার 2024 লোকসভা নির্বাচনের আগে ছিল বিজেপির জন্য। আবার আসবে, আপনি লিখে রাখুন। এটা যদি আমি বলছি, তৃণমূল কংগ্রেস যদি আবার ভালো রেজাল্ট করে, আমি জানি না ভালো রেজাল্ট করবে কি না করবে, তার জন্য কার্যত বিজেপি দায়ী থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুমন বাবু, আমি খুব সংক্ষেপে 3টে কথা বলবো। প্রথম কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে, প্রধানমন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, সুমন দে থেকে শান্তনু সেন, কারোর নাগরিকত্বের সার্টিফিকেট নেই। এক। দ্বিতীয় কথা, আজকে বিশ্বনাথ বাবু বলছেন সন্দেশখালী, আমার প্রশ্ন উল্টো, সার্টিফিকেট লাগবে কেন? বলেনি, আমি আমি দিচ্ছি। আধার কার্ড হোল্ডার, প্যান হোল্ডার, সার্টিফিকেট লাগবে। তারাও তো আধার কার্ড হোল্ডার, প্যান হোল্ডার, যাদের কাছে আমি এখানে আপনাকে কাউন্টার করছি। সেকেন্ড হচ্ছে, বিশ্বনাথ বাবু বলছেন সন্দেশখালী থেকে দৃষ্টি ঘোরানো, যে সন্দেশখালী একটু বলে নি বিশ্বনাথ বাবু, উনি বলছেন যে সন্দেশখালী বিরোধী রাজনীতিতে অনেক বেশি ডিভিডেন্ড দেন সিএ। আমি সেটা বলেছি। আমরা বলছি ইলেকটোরাল বন্ডে বিজেপির বড় স্ক্যামটা সেই জন্য তাকে গাছ করার জন্য করছে। আর লাস্ট যেটা বলবো, আজকে মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুরের কথা বললেন, আজকে বীণাপানি দেবীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত কে ছিলেন? আর মতুয়া সম্প্রদায়ের জন্য সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমরা আমি দ্রুত একবার বলে নেব, আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি আছেন এই মুহূর্তে ঠাকুরনগরে। তার কাছে যাওয়ার আগে আপনাদের সামনে একটা প্রতিবেদন রাখবো। প্রতিবেদনটা হচ্ছে যে শান্তনু ঠাকুর, যাকে একেবারে সরাসরি স্বার্থপর রাজনীতিক বললেন বিশ্বনাথ চক্রবর্তী। আমি দ্রুত একবার প্রতিবেদন, তিনি কি বলেছেন, কোথায় বিতর্ক, তারপর সরাসরি চলে যাব ঠাকুরনগরে আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। প্রথমে প্রতিবেদন। টোটাল পশ্চিমবঙ্গের 10 থেকে 12খানা লোকসভাতে এফেক্ট ফেলবে, সরাসরি এফেক্ট ফেলবে, এটা আমি আজকে আপনাকে বলে দিলাম। শুধু একটা ভোটের জন্য, দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন। সিএ কার্যকর হওয়ায় মতুয়াদের একাংশ উচ্ছ্বাসে মেতেছে বনগাঁর মতুয়া ঠাকুর বাড়িতে। ডঙ্কা, শিঙা, কাঁসর ঘণ্টা বাজিয়ে আসছে যাচ্ছে একের পর এক ভক্তদের দল। আর এরপর যে প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো, আসন্ন লোকসভা ভোটে বাংলায় কতটা প্রভাব ফেলবে সিএ? তৃণমূল ও বিজেপি যে ভিন্ন ভিন্ন দাবি করছে, তার জেরে কি ভোটারদের মনে ধোঁয়াশা তৈরি হচ্ছে? শেষ অবধি এর ডিভিডেন্ড কোন দল ঘরে তুলবে? মনে রাখবেন, এরপরে ক্যাশ সাথে এনআরসিকে যুক্ত করে দেবে। এখন আপনার পাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল। যে সম্পত্তি ছিল কেড়ে নিল, যে আধার কার্ড ছিল কেড়ে নিল, সব জমা দাও। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। সিএ এবং এনআরসি সম্পূর্ণ দুটো ভিন্ন জিনিস। ভারতবর্ষে আসাম বাদ দিয়ে কোথাও এনআরসি হয়নি। সিএ এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই। আমাদের যদি ইন ফিউচারে কোনো সরকার বের করে দেয়, আমাদের যদি সংবিধানের রাইট না থাকে, তাহলে আমরা কি করব? তখন কে জবাব দেবে? ভোটের খেলায় তখন মমতা ব্যানার্জি লাগিয়ে দিয়েছিলেন, মতুয়া ভোট পাওয়ার জন্য যা যা করতে হয় তাই করেছেন।
এখন বিজেপি লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি সিএ লোকসভা ভোটে বাংলায় বড় ফ্যাক্টর হয়ে উঠবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি ঠাকুরনগরে উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, কার্যত এই দাবির একেবারে এপিসেন্টার যদি কিছু হয় সেটা হচ্ছে ঠাকুরনগর। কাল রাত থেকে তুমি ওখানে আছো। মুখ্যমন্ত্রী আজকে কিন্তু বলছেন যে এই সিএএ লাগু যেটা হলো সরকারি প্রকল্পের সুবিধে অবধি পাবেন না যারা অ্যাপ্লাই করবেন। কি প্রতিক্রিয়া এই মুহূর্তে ওখানকার মানুষের? একেবারেই সুমন, একেবারে সরাসরি এই প্রশ্ন নিয়েই যাব। দেখো, গতকাল এইটা লাগু হওয়ার পর থেকে আমরা দেখেছি গোটা ঠাকুর বাড়িতে উৎসবের আমেজ। আজকে সকাল থেকে হোলি খেলা হয়েছে, দলে দলে ভক্তরা আসছেন এবং তারা এখানে তাদের উৎসব পালন করছেন। আমি সরাসরি এই প্রশ্নটাই নেব যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জেলাতেই সভা করেছেন এবং বেশ কতগুলি সতর্ক বার্তা দিয়েছেন যে ডিটেনশন ক্যাম্পে আপনাদের চলে যেতে হতে পারে যদি আপনারা এই ফর্ম ফিল আপ করেন। কি বলবেন? ওনার এখন গাত্রদাহ হয়েছে, কারণ এতদিন ধরে মতুয়াদের উদ্বাস্তু মানুষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমরা জানি বড়মার এখানে এসে বড়মার পায়ে প্রণাম করে আজীবন সদস্য হয়েছিলেন এবং বলেছিলেন আমি উদ্বাস্তু সমস্যা যে তৎকালীন সময়ে চলছিল নাগরিকত্ব কালাকানুন 55 সালের আইন বাতিল হয়ে 2003 সালে যে আইন পাশ করেছিলাম আমরা কালাকানুন নামে দিয়েছিলাম, আখ্যা দিয়েছিলাম। সেই সময় বলেছিলেন উনি যে আমি এই নাগরিকত্ব সংশোধনী বিল আমি কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সংশোধন করে সিএএ বা পূর্ণ নাগরিকত্ব দেবো। এখন সেই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করাটা বন্ধ হয়েছে এই কারণে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, উনি কথা দিয়েছিলেন আমি নাগরিকত্ব অর্থাৎ সিএএ চালু করতে দেব না। এক শ্রেণীর মানুষকে বলেছিলেন বাংলার, যাদের ভোটে উনি পঞ্চায়েতে যাদের ব্যবহার করে গুন্ডামি করে ভোট লুট করে। আমি আসবো, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে সরকারি যে প্রকল্পগুলো যে সব সুবিধাগুলো আপনারা পান সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। দেখুন, এটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এটা মিথ্যাচার করছেন। এটা কখনো মিথ্যাচার এবং কার্যত মানুষকে থ্রেট করছেন যে আজকে যে সিএ লাগু হয়েছে গতকাল গোটা দেশের মানুষ তো বটেই, সেই সঙ্গে বনগাঁ লোকসভার মানুষ, গোটা বাংলার মানুষ উৎসবে মেতে উঠেছে। সেটা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বা নেতৃত্ব যাই বলুন না কেন সেটা ভালোভাবে নিতে পারছে না। সেখানে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন 42-42 পদ্ম ফুটবে, অতএব সেই আতঙ্কে ভুগছেন এবং আগামী দিনে দলটা রাজ্যতে থাকবে কি থাকবে না সেই প্রশ্নচিহ্ন, সেই সংকেত, সেই নেগেটিভ চিন্তাভাবনা থেকে এই সমস্ত ভুলভাল বক্তব্য। মুখ্যমন্ত্রী খুব নির্দিষ্টভাবে বলেছেন যে গোটাটাই ভাওতা, আপনারা সব জমা দেবেন, সমস্ত কাগজপত্র ওখানে জমা দিতে হবে, তারপরে আপনাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না সেই প্রশ্নের মুখে আপনাদের পড়তে হবে। একটা বড় ভাওতার সামনে আপনাদেরকে দাঁড় করিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই রাজ্যের চোর মুখ্যমন্ত্রীকে এটাই আমরা প্রশ্ন করতে চাই যে কোথায় লেখা আছে এটা দিতে হবে। নাগরিকত্ব দেওয়ার আইন, এটা আইনটা আগে দেখুক, আর ভাওতাবাজি কথা উনি বন্ধ করুক। পশ্চিমবঙ্গের মানুষকে যে মিথ্যে কথা বলে একটা বাজে পথে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা তার দেশ সম্বন্ধে কোনো ভালোবাসা বা রাজ্য সম্বন্ধে ভালোবাসা আমার মনে হয় নেই। কেননা তাহলে এই ধরনের ধন্যবাদ উজ্জ্বল। শান্তনু সেন। আমি উজ্জ্বল বাবুকে ধন্যবাদ দেব। বিজেপির ক্যাডারদের সাধারণ মানুষ হিসেবে তুলে ধরে দর্শকদের মিসলিড করা। এবং তারা কোনো দর্শকদের মিসলিড না, সরি টু সে, ঠাকুরনগরের মধ্যে ঠাকুরনগরের মধ্যে থেকে এই লাইভ সুযোগ দেওয়া হয়েছে, আপনি দেখান, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি প্রমাণ করুন। মুখ্যমন্ত্রী সত্য কথা বলছেন, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি প্রমাণ করুন। শুনুন, এটা আমি বলছি প্রণয়দা, এটা আমি নিশ্চিত শান্তনু সেনের এটা অজ্ঞাত নয় যে ঠাকুরনগরের মধ্যে রাজনৈতিকভাবে যে কারণে দুটো ভিন্ন দলের, বিজেপি এবং তৃণমূল, দুটো ভিন্ন দলের জনপ্রতিনিধি আছে, সেখানে একটা অংশ বলছে এর মধ্যে অসুবিধা কি আছে? বিজেপির প্রতিনিধিকে বলুন, মমতা বালা দেবীও আছেন, সরাসরি আপনাদের পলিটিক্স করেন। তাকে আমি ঠাকুর বাড়ির সদস্য ধরবো নাকি তৃণমূলের ক্যাডার ধরবো? মমতা দেবী ঠাকুর এবং তার অনুগামীদের আমি ঠাকুর বাড়ির সদস্য, ঠাকুরনগরের সদস্য ধরবো নাকি তৃণমূলের ক্যাডার ধরবো? প্রশ্নটা সেইখানে। আপনি শান্তনু সেন আমার থেকেও ভালো জানেন যে ওখানে রাজনৈতিক দলের ক্যাডার হিসেব করলে দু দলেরই ক্যাডার আছে। সমস্যাটা এইখানে। আমি রাহুল চক্রবর্তীর কাছে যাব। রাহুল, এক হচ্ছে যে আমরা এখানে যারা বসে আছি আমি নিশ্চিত যে প্রত্যেকের, যারা দেখছেন তাদের তো বটেই আধার কার্ড এখন আছে,
কিন্তু এই আধার কার্ড যখন প্রস্তাব হিসেবে এলো, ফোন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার কথা হলো, প্যান অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার কথা হলো, শান্তনুদারও আধার কার্ড নিশ্চয়ই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন দেখাবো, তারপরে এই প্রশ্নে রাহুলের কাছেই ফিরবো। দেখুন, বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। লোকসভা ভোটের মুখে মোদী সরকার সিএ কার্যকর করতেই এনআরসির প্রসঙ্গ টেনে তার তীব্র বিরোধিতা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। বঙ্গ রাজনীতিতে এই ধারা অবশ্য নতুন নয়। এর আগেও মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হুঁশিয়ারি দিয়েছেন, কখনো সরাসরি তা অমান্য করার ডাক দিয়েছেন। 2020-তে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের পর আইনে পরিণত হয় সিএ। তখনও ইনি বলতে গিয়ে বারবার এনআরসির প্রসঙ্গ টেনে আনতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সরাসরি তথ্য না দেওয়ার ডাকও দিয়েছিলেন তিনি। যদি কাউকে গিয়ে বলে এই দেখুন গভর্নমেন্টের অর্ডার, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ, আপনি আপনার তথ্য দিন, দেবেন না। এবং বিজেপি এই কাজটা করছে, ডোন্ট ট্রাস্ট। আমার মুখের কথা শুনবেন, অন্য কারো কথা শুনবেন না। কেন্দ্র যখন মোবাইল নম্বর ও আধার লিঙ্কের পথে হেঁটেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছিলেন তিনি তা করবেন না। মোবাইলে আধার কার্ড নাম্বার আমরা দেব না, তাতে যদি মোবাইল না থাকে না থাকবে, না থাকে না থাকবে, আমি তো দেবো না। আমার মোবাইল যেদিন কোম্পানি কেটে দেবে, এজেন্সি কেটে দেবে, আমি বেঁচে যাবো ভাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার জন্য বিরোধিতা করেন। উনি তো অনুপ্রবেশের বিরোধিতা করে ফাইল ছুঁড়েছিলেন স্পিকারের টেবিলে, পরে বললেন অনুপ্রবেশ বলে কিছু নেই। সেই জন্য এই ক্ষেত্রে ওনার বক্তব্য কেউ গ্রহণ করবে না। উনি বিরোধিতা করবেন, কতদূর বিরোধিতা করবেন? উনি ডিটেনশন ক্যাম্পের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, ভীত করতে চাইছেন। মানুষ এগুলো শুনবে না। আর খুব বেশি বিরোধিতা হলে সরকারটাই কিন্তু ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। সামনে লোকসভা ভোট, সিএ কার্যকর হয়ে গেছে। হুঁশিয়ারি চ্যালেঞ্জের এই পারদ আরো কত চড়ে সেটাই দেখার। দীপক ঘোষ, বিটান চক্রবর্তী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, আমি এই জন্য এই প্রতিবেদনটা রাখলাম, তার কারণ হচ্ছে আধার এবং আধারের সঙ্গে লিঙ্ক করার যে প্রসিডিওর, যেটা বারবার তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করেছে, আজকে সেটা শুধু গৃহীত হয়েছে তা নয়, সেটা সব মানুষের আছে তাও নয়। 100 দিনের কাজে এই যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড, এটা ধরা পড়েছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে বলে। এবং রাজ্য সরকারের যে প্রকল্প, তাতেও আধার কার্ড লাগে। ব্যাংকের কেওয়াইসি তো আমি ছেড়েই দিলাম। আমি বলছি আধার নিয়ে এই বিরোধিতা আর সিএ নিয়ে বিরোধিতা আজ থেকে ধরো 3 বছর বা 4 বছর পরে একই রকম পাশাপাশি এক ব্র্যাকেটে চলে আসবে না তো? দেখো, প্রশ্নটা হচ্ছে বৃহৎ নাগরিক স্বার্থের প্রশ্ন। আজকে দাঁড়িয়ে যেভাবে আমরা ব্যাখ্যা করছি বা যেভাবে দেখছি, এর বাইরে যদি প্রশ্ন ওঠে, ধরো আমি প্রথম তুমি বললে না আফগানিস্তানের সাথে বিরাট একটা বর্ডার শেয়ার করে ইন্ডিয়া, ঠিক আছে, বিরাট কিছু নয়, 106 কিলোমিটার, যেটা পাক অধিকৃত কাশ্মীর, যেটা ভারতীয় নাগরিক হিসেবে আমার মনে হয় আমাদের সবার প্রত্যেকের এটা ভারতীয় সীমা হিসেবেই মানা উচিত। পিওকে, হ্যাঁ ঠিক আছে, ম্যাপেও দেখা। আমি বললাম যে ঠিক আছে, মানলাম আমি। এবার ধরো আজকে অনুপ্রবেশ এবং শরণার্থী নিয়ে একটা সংঘাত সুস্পষ্ট করে বলা আছে, সেখানে রাষ্ট্রসংঘের সেইটা ছাড়া আজকে হঠাৎ এই 3টেই দেশ কেন? প্রথম প্রশ্ন এটা। যদি তাই হয়, যদি 3টে দেশই হয়, এই আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, 3টেই কিন্তু মুসলমান অধ্যুষিত, এই 3টে দেশই বেছে নেওয়া হয়েছে। পরবর্তীকালে দেখো 2014 থেকে 2019 অব্দি এদেশে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক প্রায় 3519 জনকে নাগরিকত্ব দিয়েছেন। তার মধ্যে 566 জন ইসলাম ধর্মাবলম্বী। তাদের কি হবে? তারা কোথায় যাবে? তার মধ্যে আদনান সামিও আছেন, ধরে নাও তুমি। এদের মতো সেলিব্রিটিরা, এত প্রতিষ্ঠিত লোকরা কোথায় যাবে? এদের কোনো উত্তর নেই। কেন আমি ইমপ্লিমেন্ট করছি, কি জন্য করছি? রাহুল, একটাই সমস্যা, সেটা হচ্ছে তোমার এক সেকেন্ড তোমার না প্লিজ প্রণয়, 1 সেকেন্ড, 2 মিনিটের মধ্যে নয়, 2 মিনিটের মধ্যে নয়। কিন্তু আমি বলছি আদর্শগতভাবে তোমার সঙ্গে আমার একমত হতে কোনো আপত্তি নেই, কিন্তু এই যে আর্গুমেন্টগুলো দিচ্ছ সবগুলো সুপ্রিম কোর্টে প্লেস হয়েছে, তারপরে কোনো আইনি বাধা সুপ্রিম কোর্ট। তুমি একটা অদ্ভুত জিনিস দেখেছো সুমন, আজকে দাঁড়িয়ে যে আমি একটু তোমার মনে করিয়ে দিই, যে হিন্দুদের নিয়ে এত মানে ভাবিত বা জৈন, পার্সি, শিখ, খ্রিস্টান, আজকে তিব্বত থেকে আসা প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ শরণার্থী ভারতবর্ষে আছে।
তাদের দিকে কেন কথা উঠলো না? চায়নাকে ভয়? আমি জানি না কি জন্য তাদের নিয়ে কোনো একটা উচ্চবাচ্য নেই। 1.5 লক্ষ তিব্বতের তুমি আমার একটা কথা বলো, করি। সেটা হচ্ছে আজকে একজন মানুষ তার আসার ক্ষেত্রে কি করতে হয়? রাজনীতিবিদদের কাছে কার্যত মাথা ঝুঁকিয়ে তাদের কাগজ নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটলি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গেল এমপি ছিলেন, বারবার সংসদে সরব হয়েছিলেন, সে কাগজ ছুঁড়ে প্রতিবাদ করেছিলেন ভুয়ো ভোটার তালিকার বিরুদ্ধে। আমি বলছি আজকে তিনি মাথা উঁচু করে ভারতের একটি ফর্মে যদি ফিল আপ করে নাগরিকত্ব পান, আমি বলছি রাজনীতিবিদদের, পেশাদার রাজনীতিবিদদের দুঃখিত হওয়ার কারণ আছে, আর তো কোনো কারণ নেই। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা অন্য জায়গায়। আবার বলছি, আমি কিন্তু সিএ এর কথা বলছি, এনআরসি না। আমি মানলাম সমস্যা দুটোই কানেক্টেড। কেন বলছি তোমাকে আমি? আজকে দাঁড়িয়ে যেমন তিব্বতী শরণার্থীদের নিয়ে একটা উচ্চবাচ্য নেই, তারা 1.5 লক্ষের বেশি ভারতবর্ষে আছে, যেমন দাঁড়িয়ে হিন্দুদের জন্য যারা কেড়ে ফাঁসাচ্ছে 19 লক্ষ ডিটেনশন ক্যাম্পে আসামে বন্দী, তাদের জন্য কোনো দুঃখ বা কুবিরাস্ত্র তাদের নেই। তার কারণ এখানে দাঁড়িয়ে যে দেশ একসময় পেগাসাস দেখেছে, যে দেশ একসময় ভুয়ো নোটবন্দি দেখেছে, সেই দেশের আশঙ্কাটা খুব স্বাভাবিক যে এটাও একটা বড় চক্রান্ত হতে পারে। হচ্ছে এই সিটিজেন বাংলাদেশ ওনা যুক্তিটা শুনে রাহুলের পরে বিজেপি স্ট্যান্ডটা কি সেটা বাংলাদেশ বা পাকিস্তানে আমি একবার 13 লক্ষ বাঙালি হিন্দু বাংলাদেশ বা আসাম নিয়ে কেন উত্তরটা নাও একবার। আমি পয়েন্ট নোটেড, আসামের কথা একবার কথাটা শুনি। মুসলমান এখানে এসে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে, সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে অ্যাপ্লাই করলে নাগরিকত্বের অ্যাপ্লাই করতে পারে, পেতেও পারে, সেটা কোনো বন্ধ হয়নি, কোনো বন্ধ হয়নি। দ্বিতীয় হচ্ছে ধর্মের ভিত্তিতে যদি আমাদের দেশ ভাগ না হতো, হিন্দু মুসলিমের ভিত্তিতে দেশ ভাগ না হলে আজকে এই আইন হয়তো আনতে হতো না। ধর্মের ভিত্তিতে আমি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, এক হচ্ছে যে আপনি বলতেই পারেন যে সিএ নাগরিকত্ব দেয়ার আইন সত্যি সত্যি কেড়ে নেওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ইন্ডিভিজুয়ালি সিএ এর কথা বলছি। কিন্তু আমি যখন অ্যাপ্লাই করছি, আমি তো উদ্বাস্তু হিসেবে অ্যাপ্লাই করছি যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে। হ্যাঁ, আমি যখন একটা ফর্ম ফিল আপ করছি, যতক্ষণ না আমি নাগরিক হিসেবে এই রাষ্ট্রে, এই দেশে গৃহীত হচ্ছি, ততক্ষণ কি আমি সত্যি সরকারি সুবিধে, সরকারি প্রকল্পের সুবিধে, সেটা থেকে যতক্ষণ না আমি নাগরিক হিসেবে গৃহীত হচ্ছি তো আমি বঞ্চিত হব। এবং ইতিমধ্যেই আমি যদি সুবিধা প্রাপক হই, সরকারি প্রকল্পের সুবিধে কি বন্ধ হয়ে যাবে ততদিন, যতদিন না আমি নাগরিক হচ্ছি? এটা তো বড় প্রশ্ন। প্রথমত না, কারণ খুব সামান্য একটা অংশ যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, কারণ এটা 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কথা বলা আছে, এবং 2014 31 ডিসেম্বর পশ্চিমবাংলায় যারা এসছে তার 99% কাছে বা তারও বেশি, তাদের কাছে অলরেডি ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্টও তাদের কাছে তৈরি হয়ে গেছে। এগুলো সব আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেগুলো শান্তনুবাবু জানেন বা জানেন না আমি জানি না, বনগাঁ কোর্ট বা বারাসাত কোর্ট বা বসিরহাট কোর্টে, এইসব অঞ্চলে বা রানাঘাট এইসব কোর্টগুলোতে যদি যাওয়া যায়, পুলিশের একটা বড় ধরনের একটা আছে যে কেউ পাশাপাশি থাকে, কোনো একটা ঝগড়া হলো, তুমি তো বাংলাদেশ থেকে এসছো, প্রমাণ দাও, তুলে নিয়ে গেল, তুলে নিয়ে গিয়ে তাকে জেলে, এ ধরনের জেলে পর্যন্ত আছে, এবং তার ভিটেমাটি হয়ে যাওয়ার মতো আছে, তুমি কি করে এখানে নাগরিক হলো? এইগুলো সুযোগ সুবিধা নিচ্ছিল, যাদের নাগরিক হওয়াটার দরকার আছে। আমি একটা জিনিস শান্তনুবাবুর কাছে আমি তোমার মাধ্যমে জানতে চাইছি, 2003-এর লাস্টে ডিসেম্বর মাসে যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখনও পাস হয়েছিল, এলকে আদবানি তখন করেছিলেন, বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি তখন ক্যাবিনেট মিনিস্টার, সেখানে ছিল ডিপোর্টেড হবে এবং জেল হবে যারা ইললিগাল এসছে তাদেরকে। তো তখন করে মমতা ব্যানার্জি তো একবারের জন্য বলেনি যে এটাও কালাকানুন ছিল। উনি যখন 2005-এর 4 আগস্ট সংসদে দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জির সামনে কাগজগুলো ছেড়ে দিয়ে বলেছিলেন ডিজাস্টার হচ্ছে পশ্চিমবাংলায়, বাংলাদেশ থেকে ইললিগাল লোকেরা এখানে এসে, অনুপ্রবেশকারীরা এসে এখানে ভোটার লিস্টের নাম তুলিয়ে ভোট দিচ্ছে এবং সেই ভোটে সরকার তৈরি হচ্ছে, তখন নীতিবোধটা কোথায় ছিল ওনার? কেন সেদিন তো উনি প্রতিবাদ করেননি যে এটাও অন্যায় হচ্ছে? আজকে উনি অনুপ্রবেশকারীদের হয়ে কথা বলছেন। বাংলাদেশ থেকে 28% থেকে আজকে 8% হিন্দু এসছে, 20% বাংলাদেশের হিন্দু কমেছে, সেই হিন্দুগুলো এখানে এসে নাগরিকত্ব পাবে না তো কোথায় পাবে? কোথায় যাবে তারা? তাদের বিরুদ্ধে উনি কথা বলছেন আজকে, কোথায় যাবে? পরিষ্কার কথা, তারা এখানে এসেছে, যারা এখানে তাদের ভোটিং রাইট এক্সারসাইজ করছে বা আদার বেনিফিটস পাচ্ছে, তারা তো নাগরিক।
আমরা তো তাদেরকে বলছি তারা নাগরিক। আমরাও তো বলছি নাগরিক। কে বলছে তারা নাগরিক নয়? আপনাদের আপত্তিটা কোথায়? যদি কিছু অংশ বাদ থাকে তাদের নাগরিকত্ব দেওয়া হয়, আপনাদের আপত্তিটা কোথায়? কিসের আপত্তির জন্য আপনারা বলছেন? কেন বলছেন এই কথা? একটা সম্প্রদায়কে বাদ দেওয়া হবে কেন আজকে আচ্ছা বেশ আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। স্বপনদা, এক সেকেন্ড। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি আবার বলছি, স্বপনদা এক সেকেন্ড প্লিজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা একটা প্রেস বিবৃতিতে জানাচ্ছে, 4টে পয়েন্ট আছে, খুব দ্রুত আমি পড়ে দেবো এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি। 1 নম্বর, সিএ এর সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনো সম্পর্ক নেই, হিন্দু নাগরিকদের মতো তাঁদেরও সমান অধিকার আছে। 2 নম্বর, সিএ নিয়ে মুসলমান নাগরিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এই আইনে এমন কিছুর সংস্থান নেই যাতে তাদের নাগরিকত্বের ওপর কোনো প্রভাব পড়বে। 3 নম্বর, কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য নথি চাওয়া হবে না। 4 নম্বর, সিএ এর সঙ্গে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর কোনো সম্পর্ক নেই। এই আইন মুসলিম বিরোধী বলে যে দুশ্চিন্তা প্রকাশ করেছে সমাজের একাংশ, তা সম্পূর্ণভাবে অযৌক্তিক। ডক্টর সেন। আমি আবার আপনাকে পরিষ্কার একটা কথা বলছি, আমাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন, যারা এই দেশে আছে, যারা কনস্টিটিউশনাল রাইট এনজয় করে, যারা তাদের ভোটিং রাইট এক্সারসাইজ করে, যারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পায়, তারা অলরেডি দে আর দ্য সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। তাদের নতুন করে অ্যাপ্লিকেশন করা মানে তারা বলে দিচ্ছে আমি এতদিন সিটিজেন ছিলাম না। এটা হচ্ছে যে একটা অল্প সংখ্যক মানুষ যাদের কাছে এগুলো নেই, এটা প্রশ্ন তাদের জন্য তো। কিন্তু কেন তারা অ্যাপ্লাই করবে? এবার আপনি আমাকে একটা কথা বলুন, আমার কথাটার উত্তর দিন, যেটা আমি অফ ক্যামেরা বলছিলাম। আজকে সেই কটা মানুষ অ্যাপ্লাই করলো, তর্কের খাতিরে তারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেল, আপনার আমার কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট রইল না। এবারে সিটিজেনশিপ সার্টিফিকেট কি আপনার? আচ্ছা, আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি, আপনার নিশ্চয়ই আমার মতোই পাসপোর্ট আছে, আপনার আধার আছে, আমারও আধার আছে, আপনার ভোটার আইডি আছে, আপনার ভোটার আইডি আছে। আপনি আমায় বলুন, এক সেকেন্ড, আমি ধরুন গত 20 বছর পৃথিবীর প্রায় 80% দেশে গেছি, কোথাও আমার নাগরিকত্বের সার্টিফিকেট লেগেছে? ইজন্ট দ্যাট এনাফ? আপনি বলুন না কোথায় লেখা আছে, আপনি সার্টিফিকেট একটা জায়গায় বুঝতে বোধহয় ভুল হচ্ছে, বারবার করে এইটা মাথায় রাখতে হবে যে এখানে একটা ন্যাচারালাইজেশনের একটা ক্লজে আর একটা নতুন করে ক্লজ ঢোকানো হয়েছে, কোনো কিছু বাদ দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে যারা এই রকম, অর্থাৎ আপনি বলছেন এটা ইনক্লুসিভ, এটা এক্সক্লুসিভ, যাদের যে লোকগুলো বাদ ছিল তাদেরকে ঢোকানোর জন্য। এমন কিছু লোকের পাসপোর্ট নেওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি 71-এর পরে এসছো, তাহলে তোমাকে দেওয়া যাবে না, তখন তারা এটা দিয়ে বোঝাতে পারবে যে 5 বছর ধরে আমি আছি। যদি পাসপোর্টে অ্যাপ্লাই করে না, এটা পুলিশ ভেরিফিকেশন করতে হয়, পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার করে, পুলিশ ভেরিফিকেশনে বলে 71 সালে আগের ডকুমেন্টস আছে। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IM সম্বন্ধে প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য করব। নীলোৎপল দত্ত তিনি লিখছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতায় পাশ হওয়া আইন নিয়ে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিশোর পাত্র লিখছেন, সিএ নাগরিকত্ব দেয়ার আইন, বেশি দিন এ নিয়ে বিভ্রান্তি তৈরি করা যাবে না। বিদ্যুৎ নায়ক লিখছেন, ভোটের আগে জ্বলন্ত সমস্যা থেকে মুখ ঘুরিয়ে মানুষ এখন সিএ নিয়ে মেতে থাকবে। সুপ্রতীক দত্ত লিখছেন, সব দলের উচিত রাজনীতি ভুলে সিএ সম্পর্কে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা। সুভাষ ঘোষাজ্জা লিখছেন, মেরুকরণের কদর্য রাজনীতি শুরু হয়ে গেছে। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, ফেরত আসছি। এসে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আজকে আছেন অর্জুন সিং, তার ঘর থেকে 7 সকালে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল, দুপুরের মধ্যে তার ঘরে অধিষ্ঠিত হলো নরেন্দ্র মোদীর ছবি। আমি আসবো ছোট্ট একটা বিরতির পর এই নিয়ে, এবং একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আছে, সঙ্গে থাকবেন।